আজকে আমরা যে ক্লাসটা করব সেটা ব্রায়োনিয়া অ্যালবার উপরে। ব্রায়োনিয়া অ্যালবা একটা হোমিওপ্যাথিক ঔষধ এবং এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। ওষুধটি সম্পর্কে এই ওষুধটি যিনি প্রুভিং করেছিলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তিনি এই ওষুধটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে এই ওষুধটি যদি আমাদের ক্লিনিকে না থাকে তাহলে আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হতে পারে। তার মানে ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটা এত গুরুত্বপূর্ণ ওষুধ, এই ওষুধটি যদি আমাদের ক্লিনিকে না থাকে তাহলে আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হতে পারে। না একটু অপেক্ষা করে নিই, আর অনেকে জয়েন করছে। ঠিক আছে, তাহলে ব্রায়োনিয়া অ্যালবা। আর ব্রায়োনিয়া অ্যালবা সম্পর্কে হ্যানিম্যান স্যার বলেছিলেন যে ওষুধটি এত গুরুত্বপূর্ণ ওষুধ যে এটি যদি আমাদের ক্লিনিকে না থাকে তাহলে আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হবে। তার মানে বুঝতে পারলাম যে ব্রায়োনিয়া একটি বহুল ব্যবহৃত ওষুধ। এর অন্য একটা নাম আছে, ল্যাটিন নাম, তার নাম হচ্ছে, কে বলতে পারবে? ব্রায়োনিয়া ওষুধটির একটা অন্য নাম আছে, সেটা কে বলতে পারবে? পারবে না কেউ? ব্রায়োনিয়ার অন্য নাম হচ্ছে ওয়াইল্ড হপ। ওয়াইল্ড হপ নামে একটা গাছরা, সেখান থেকে ওষুধটা তৈরি করা হয়। মূলত গাছটার শিকড়ের রস থেকে এটা তৈরি করা হয়। এটা সবসময় যে শিকড়ের রস থেকে তৈরি করা হয় তা নয়, অনেক সময় শিকড় কাণ্ড মিলিয়েও তৈরি করা হয়। বুঝতে পারলাম এর সোর্স অফ ড্রাগ হচ্ছে ভেজিটেবল কিংডম এবং ওয়াইল্ড হপ নামে একটা গাছরা। তো ব্রায়োনিয়া ওষুধটা লেখার সময় কখনো আমরা ব্রায়োনিয়া লিখি আর কখনো লিখি ওয়াইল্ড হপ। আমরা জানি যে মেডিসিনের একাধিক নাম আমাদের জেনে রাখতে হয়, কারণ অনেক সময় রোগীর কাছে বিভিন্ন নামে ওষুধগুলিকে উপস্থাপন করতে হয়। দ্বিতীয় বিষয়ে আমরা প্রথমেই জানলাম যে এটা ইন্ট্রোডিউস করেছিলেন হোমিওপ্যাথিতে স্যামুয়েল হ্যানিম্যান স্যার। ইন্ট্রোডিউস করেছিলেন মানে এটাকে উনি প্রুভিং করেছিলেন। আমরা জানি হোমিওপ্যাথি মেটেরিয়ামেডিকায় কোনো ওষুধ আসার আগে সেটাকে প্রুভিং করতে হয়, যাকে ড্রাগ প্রুভিং বলে, এবং এই ওষুধটি প্রথম ড্রাগ প্রুভিং করেছিলেন স্যামুয়েল হ্যানিম্যান স্যার। আমরা যারা নতুন তারা আমরা জেনে গেছি অলরেডি যে হোমিওপ্যাথি একটি চিকিৎসা পদ্ধতি, এবং এই চিকিৎসা পদ্ধতি আমাদের সামনে প্রথম আনেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার। যদিও উনি নিজেকে হোমিওপ্যাথির আবিষ্কর্তা বলেননি, প্রথম ব্যবহারকারী বলেছেন। এবং আমরা যেটুকু হোমিওপ্যাথি শিখছি প্রথমে ওনার হাত ধরেই শিখছি, তাই উনি আমাদের প্রথম শিক্ষক। এবং আজকে শিক্ষক দিবসে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আমরা জ্ঞাপন করছি। এবং হ্যানিম্যান স্যার যখন হোমিওপ্যাথির মূল দর্শন অর্গানাল অফ মেডিসিন লিপিবদ্ধ করেন, তাতে উনি বিভিন্ন 1, 2, 3, 4 করে বিভিন্ন অ্যাপারিজম লিপিবদ্ধ করেন। এবং প্রথম অ্যাপারিজমে উনি বলেছিলেন চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য রোগীকে আরোগ্য করা, অন্য কিছু নয়। তো কোনো ওষুধ যখন ইন্ট্রোডিউস হতো কখনো সেটা রোগীর উপর প্রয়োগ করে ইন্ট্রোডিউস হতো না। ড্রাগ প্রুভিং সবসময় চিকিৎসক নিজের হতেই করতেন, কারণ ওনার মতে চিকিৎসকের উদ্দেশ্য ছিল রোগীকে আরোগ্য করা, রোগীর উপরে রিসার্চ করা হয়, নিশ্চিতভাবে একটি ওষুধ প্রয়োগ করে রোগীকে আরোগ্য করা। সেই জন্য উনি ড্রাগগুলো সাধারণত নিজের শরীরে, নিজের পরিবার, অন্যান্য চিকিৎসকরা, আগ্রহী চিকিৎসকরা, ইডিওসিনক্রেটিক বা যারা অতি মাত্রায় বেশি রিয়াকশান করে ওষুধে তাদের উপরে, এবং সৎ কিছু মানুষের উপরে উনি প্রয়োগ করতেন। তো এই ব্রায়োনিয়া ওষুধরা হোমিওপ্যাথিতে ইন্ট্রোডিউস করেছিলেন, প্রুভিং করেছিলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার নিচেই। এবং আমরা প্রথমেই বললাম যে এইটি না থাকলে উনি বলেছেন যে আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হবে। তার মানে বুঝতে হবে এটার বহুল ব্যবহার আছে। আর যে সমস্ত ওষুধগুলি বহুল ব্যবহার হয় তাদেরকে হোমিওপ্যাথিতে একটা নামে ডাকা হয়। কী নামে ডাকা হয় কারো জানা আছে? বলো। জানা থাকলেও অনেকে বলতে পারছে না। এটাকে পলিক্রিস্ট রেমেডি বলা হয়। পলি মানে অনেক। তো যে ওষুধগুলি বহুল ব্যবহার হয় অর্থাৎ এদের প্রচুর লক্ষণ। অনেক ওষুধ আছে যেগুলো স্পেসিফিক মাত্র কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার কোনো ওষুধ আছে বহুল মাত্রায় ব্যবহার করা হয়। যেমন আমরা জানি যে তোমার রাউলফিয়া সার্পেন্টিনাইন যে ওষুধটি মূলত প্রেশার কমাতে, মাথাকে ঠান্ডা রাখতে, ঘুম আনতে, মস্তিষ্ক ঠান্ডা করতে, এই ধরনের কাজেই ব্যবহার করা হয়, লিমিটেড ইউজেস। কিন্তু ব্রায়োনিয়ার প্রচুর ইউজ, এই জন্য এটাকে পলিক্রিস্ট রেমেডি বলা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে
যে ব্রায়োনিয়া মূলত একটি অ্যাকুইট মেডিসিন, অ্যাকুইট ড্রাগ বলা হয় একে। আমরা জানি যে দু ধরনের রোগ হয়, যত রোগ আছে তাদেরকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করে দিই, একটা অ্যাকুইট রোগ, একটা ক্রনিক রোগ। যে সমস্ত রোগগুলোতে বাইরে থেকে ওষুধ যদি না প্রয়োগ করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে রুগী হয় মারা যাবে অথবা রোগটা সেরে যাবে, তাকে বলা হয় অ্যাকুইট রোগ। অ্যাকুইট রোগগুলো সাধারণত কম সময়ের জন্য হয়। তো ব্রায়োনিয়া কিন্তু একটি অ্যাকুইট রোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ওষুধ। ক্রনিক রোগের চিকিৎসায় ব্রায়োনিয়ার ব্যবহার হয় না যে এরকম বলা যায় না, হয় ব্যবহার, কিন্তু সেটা কম। বাট অ্যাকুইট রোগের ক্ষেত্রে মারাত্মক বেশি ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া কোন ধরনের রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে? যেহেতু পলিক্রিস্ট রেমেডি, যেহেতু প্রচুর ব্যবহার হয়, অন্য ওষুধ তোমরা 30 ml কিনলেও ব্রায়োনিয়া আমাদের 100 ml কিনতে হয় এবং ঘন ঘন কিনতে হয়। ব্রায়োনিয়া ওষুধ বারবার কিনতে হয় কারণ এত বেশি ব্যবহার হয়। তো তার কারণ হচ্ছে এটা মূলত অ্যাকুইট রোগের ক্ষেত্রে মারাত্মক ব্যবহার করা হয়। আর দেখে নিই কোন ধরনের কনস্টিটিউশন বা কোন ধরনের লোকের উপর এটা বেশি ভালো কাজ করে। প্রথমে বলে দিই এটা সমস্ত রকমের মানুষেই কাজ করে, ছোট বড়, ছোট থেকে বড়, রোগা থেকে মোটা, গায়ের রং যাদের ডার্ক বা কালো, সেখান থেকে খুব ফর্সা, সবার উপরেই ব্যবহার হয়। কিন্তু দেখা গেছে যাদের গায়ের রং একটু কালো, কালচে বর্ণ, মাসেলস, রিজিড মাসেলস, মানে হাট্টা কাট্টা যাদের আমরা বলি, তাহলে গায়ের রং কালো, একটু হাট্টা কাট্টা চেহারাযুক্ত মানুষ, কিন্তু যারা রোগে একদম নেতিয়ে পড়েছে, এই ধরনের রোগের ক্ষেত্রে ব্রায়োনিয়া সব থেকে ভালো কাজ করে। চিন্তা করো একটা কালো রঙের হৃষ্টপুষ্ট লোক যে প্রচুর কাজ করে, লেবোরিয়াস কাজ করে, কিন্তু কোনো একটা কারণে তার শরীর এত দুর্বল হয়ে গেছে সে দাঁড়াতেও পারছে না। সেটা ডায়রিয়া হোক, জ্বর হোক, মাথা যন্ত্রণা হোক, মাথা ঘোরা হোক, বমি হোক, কোমরে ব্যথা হোক, হাঁটুতে ব্যথা হোক, এত অবস্থা খারাপ হয়ে গেছে তার যে সে অত হৃষ্টপুষ্ট চেহারা থাকা সত্ত্বেও সে একদম রোগে জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। এবং এটা মাত্র কয়েকদিনের ক্ষেত্রে, মানে কয়েকদিনের সমস্যাতেই এরকম হয়ে গেছে। এই ধরনের রোগীর ক্ষেত্রে ব্রায়োনিয়া সবচেয়ে ভালো কাজ করে। ঠিক আছে, ব্রায়োনিয়া কোন কোন রোগে কাজ করে? প্রচুর রোগে কাজ করে। মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, মাথার চাঁদি গরম, বুঝলে, বমি ভাব, হাঁচি, নাক থেকে জল পড়া, আবার নাক শুকিয়ে যাওয়া, কাশি, গলা শুকিয়ে যাওয়া, বমি ভাব, মুখ তেতো, জ্বর, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরের যে কোনো জায়গাতে ব্যথা, খুব উচ্চ জ্বর, বিভিন্ন রকমের পলিক্রিস্ট রেমেডি যেটা বিভিন্ন জায়গায় কাজ করে, অর্থাৎ বহু রকম সমস্যা এটা কাজ করে। ডায়রিয়াতে কাজ করে, আবার কোষ্ঠকাঠিন্যও কাজ করে, নাক দিয়ে কাঁচা জল ঝরছে তাতেও কাজ করে, আবার নাক শুকিয়ে গেছে তাতেও কাজ করে, কাশি হচ্ছে, ড্রাই কাফ, তাতেও কাজ করে, কাশির সাথে হলদে বর্ণের শক্ত শক্ত কফ বেরোচ্ছে, সেখানেও কাজ করে। এই সমস্ত ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ পলিক্রিস্ট রেমেডি প্রচুর ধরনের সিমটমে এটা কাজ করে। এর মায়োজম, কোন মায়োজমের উপর কাজ করে? মায়োজম হচ্ছে এমন একটা অবস্থা যা রোগকে সহজে আরোগ্য হতে দেয় না। তাকে স্যার হ্যানিম্যান স্যার মায়োজম বলে একটা থিওরি এনেছেন, এটা পরবর্তী সময়ে আমরা জানবো। কিন্তু ব্রায়োনিয়া তেমনভাবে কোনো নির্দিষ্ট মায়োজমকে আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না। রোগীর মায়োজম যাই হোক না কেন, যেহেতু একই স্টেটের কোনো রোগ হয়েছে, তো সেক্ষেত্রে ব্রায়োনিয়া এটা ভালো কাজ করে। ব্রায়োনিয়া প্রধানত কোন সময়ে ভালো কাজ করে এটা জেনে নিতে হবে। ব্রায়োনিয়া মূলত কাজ করে সারা বছর কাজ করতে পারে। ব্রায়োনিয়া সারা বছর সমস্ত ধরনের রোগে কাজ করতে পারে, অ্যাকুইট রোগ যেগুলো রিসেন্ট হয়েছে। কিন্তু ব্রায়োনিয়া সবথেকে ভালো কাজ করে এবং ব্রায়োনিয়ার ব্যবহারের প্রয়োজন সবথেকে বেড়ে যায়, সেটা হচ্ছে এখন যে সময়টা চলছে, চেঞ্জ অফ ওয়েদার আমরা যাকে বলি, ওয়েদার চেঞ্জের সময়। দেখবে এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের লোকের কষ্ট হচ্ছে, কারো জ্বর হচ্ছে, কারো মাথা যন্ত্রণা হচ্ছে, কারো গা হাত পা ব্যথা হচ্ছে, কারো কোমর ব্যথা হচ্ছে, কারো গোটা গা কামড়াচ্ছে, কারো মাথা ঘুরছে, কারো বমি হচ্ছে, কারো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, পেটে গ্যাস হয়ে যাচ্ছে, কারো বুকে ব্যথা হচ্ছে, কারো পেটে ব্যথা হচ্ছে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে লোকে রোগে পড়ে যাচ্ছে। তো এটা একটা কমপ্লিট পিকচার অফ ব্রায়োনিয়া। এই সময়ে যে সমস্ত রোগগুলো হচ্ছে, অর্থাৎ চেঞ্জ অফ ওয়েদারের সময় ব্রায়োনিয়া সবথেকে ভালো, বেশি ব্যবহার হয়। আরও বেশি ব্যবহার হয় যখন দিনে গরম রাতে ঠান্ডা, সেই রকম সময়।
এমন সময় ওয়েদার যখন দিনে গরম রাতে ঠান্ডা, সেটাই হলো ব্রায়োনিয়ার ফান্ডা। আমরা বলি মজা করে, দিনে গরম রাতে ঠান্ডা, এটাই হলো ব্রায়োনিয়ার ফান্ডা। মানে চেঞ্জ অফ ওয়েদার, আমরা বারবার বলছি না, চেঞ্জ অফ ওয়েদার। তো চেঞ্জ অফ ওয়েদার মানে দিনের বেলায় প্রচণ্ড গরম, রাত্রে ঠান্ডা, ওয়েদার ফল করে গেল, তখন রোগীর কিন্তু জ্বর হয়। আবার রাত্রে ঠান্ডা, দিনের বেলায় প্রচণ্ড গরম। আবার দেখা যাচ্ছে সারাদিন গরম, রুগী পাখা চালিয়ে ঘুমাচ্ছে, আর ঘুমাতে ঘুমাতে ভোর রাত্রে এত ঠান্ডা পড়ছে, ওই ঠান্ডার পাখার হাওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে স্থিতি, যেখানে চেঞ্জ অফ ওয়েদার হচ্ছে, সেখানে ব্রায়োনিয়া সব থেকে ভালো কাজ করে। বর্তমান কঠিন জীবনযাত্রায় এই চেঞ্জ অফ ওয়েদার যে বছরের নির্দিষ্ট সময়গুলোতে হচ্ছে তা নয়, এমন একটি যন্ত্র আমরা আবিষ্কার করেছি যা আমাদের ওয়েদারকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিতে পারে, আর তার নাম হচ্ছে এয়ার কন্ডিশন, যাকে এসি বলে সংক্ষেপে। তো অনেকেই আছেন যারা এয়ার কন্ডিশন ঘরে কাজ করতে হয়, ঠান্ডাতে কাজ করছে, দেখা গেল 25 ডিগ্রিতে কাজ করছে, বাইরে বেরিয়ে 35 ডিগ্রি, 10 ডিগ্রি হঠাৎ করে বেড়ে গেল। বা বাইরে 35 ডিগ্রিতে কাজ করছে, হঠাৎ করে এসি ঘরে ঢুকে গেল 25 ডিগ্রিতে, ঢুকে দেখবে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। মাথা যন্ত্রণা প্রথম হয়, জ্বর ভাব আসে, গা হাত পা ব্যথা আসে, অনেকের হাঁচি শুরু হয়, অনেকের কাশি শুরু হয়। তো এইটা হচ্ছে এই যে চেঞ্জ অফ ওয়েদার, এই ওয়েদারে ব্রায়োনিয়া সব থেকে ভালো কাজ করে। আর আজকে আমাদের এই ক্লাসটা করানোর উদ্দেশ্যই হচ্ছে যে এখন দেখো চেঞ্জ অফ ওয়েদার হচ্ছে, বর্ষাকাল সদ্য শেষ হয়ে গেল এবং গরম আবার প্রচণ্ড ফিরে আসছে, কখনো কখনো রাতের দিকে ঠান্ডা হচ্ছে। এই চেঞ্জ অফ ওয়েদারে দুটি ওষুধ খুব ভালো কাজ করে, যেখানে দিনে গরম রাতে ঠান্ডা। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডালকামারা, আর একটা হচ্ছে ব্রায়োনিয়া। কিন্তু স্পেয়ার অফ অ্যাকশন ব্রায়োনিয়ার অনেক বেশি। মানে একই পথে যাওয়া দুটো ট্রেনকে যদি ধরি, তাহলে একটা যদি শর্ট ডিস্টেন্সের ট্রেন হয়, একটা লং ডিস্টেন্সের ট্রেন হয়, তাহলে শর্ট ডিস্টেন্সের ট্রেনটাকে আমরা ডালকামারা ধরতে পারি, আর লং ডিস্টেন্সের ট্রেনটাকে আমরা ব্রায়োনিয়া ধরতে পারি। মানে ডালকামারার যতগুলো ফিচার্স আছে সেগুলো ব্রায়োনিয়া দিয়ে কভার করা যেতে পারে। আবার ডালকামারা দিয়েও দেখা যাচ্ছে যখন সারছে না, তখন ব্রায়োনিয়া দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে ব্রায়োনিয়া। তাহলে আমরা জানলাম যে অ্যাকুট স্টেটে বিভিন্ন ধরনের সমস্যাতে ব্রায়োনিয়া ব্যবহার করা যায়, তাই এটাকে পলিক্রিস্ট রেমেডি বলে। এর কনস্টিটিউশনটা আমরা জানলাম, এর হিট কোল্ড রিলেশন আমাদের জানতে হবে। ব্রায়োনিয়ার রুগী যখন রোগে আক্রমণ হয়, তখন তার অনুভূতি কেমন হয়, তার গরম লাগে না ঠান্ডা লাগে? আমরা সাধারণত শুনলাম যে জ্বর হলে মানুষের ঠান্ডা লাগে, এটা আমাদের সাধারণ ধারণা। কিন্তু যখন আমাদের জ্ঞানচক্ষু খুলে যাবে, আমরা দেখব সমস্ত জ্বরে কিন্তু রুগীর ঠান্ডা লাগে না, কোনো কোনো জ্বরে রুগীর গরম লাগে। তো ব্রায়োনিয়ার রোগাক্রমণের সময় রুগীর কিন্তু গরম লাগে, ঠান্ডা লাগে না। ব্রায়োনিয়া ইজ এ হট পেশেন্ট। ব্রায়োনিয়ার রুগী শীত কাতুরে না, হট। তার মানে রুগী জ্বর হয়ে 104 জ্বরে শুয়ে আছে, অথচ ফ্যানটা ঘুরছে, এরকম একটা পজিশন আমরা রুগীকে দেখতে পাই। হ্যাঁ, রুগীর গরম লাগে, ঠান্ডা লাগছে না। অনেক মেডিসিন আছে যেগুলোতে ঠান্ডা লাগে, যেমন অ্যাকোনাইটে, বেলেডোনাতে, রাস্টাক্সে রুগীর ঠান্ডা লাগে। কিন্তু ব্রায়োনিয়ার যে সমস্যাগুলো হয় তাতে রুগীর ঠান্ডা লাগে না। ওকে, এবারে আসি ব্রায়োনিয়ার গাইডিং সিমটমস। রোগটার নাম যাই হোক না কেন, সেই রোগটা যদি অ্যাকুইট রোগ হয়, পার্টিকুলারলি সেটা যদি চেঞ্জ অফ ওয়েদারের সময় হয়, অথবা চেঞ্জ অফ ওয়েদারের কারণে হয়, তাহলে ব্রায়োনিয়ার কথা আমরা ভাবি। আর আমরা বললাম চেঞ্জ অফ ওয়েদার মানে শুধু ক্লাইমেট্রিক ওয়েদার না, ঘরের মধ্যে যে এসি, সেটা একটা ওয়েদার চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে আমরা ফ্রিজের জল খুলে খাই, চেঞ্জ অফ ওয়েদার মানে টেম্পারেচারে হঠাৎ করে চেঞ্জ আসে। আইসক্রিম খাই, ওয়েদারে চেঞ্জেস আসে। তো এইগুলো কিন্তু আমরা চেঞ্জ অফ ওয়েদার এক ধরনের ধরতে পারি। এইসব ক্ষেত্রেও কিন্তু ব্রায়োনিয়া প্রচণ্ডভাবে কাজ করে। তো আমরা এখানে দেখে নেব যে ব্রায়োনিয়ার গাইডিং সিমটমসগুলো কী কী আছে। ঠিক আছে, ব্রায়োনিয়া ওষুধটা আমাদের অনেকেরই চেনা হোমিওপ্যাথি সম্পর্কে। যারা জানেন তারা বেশ কিছু মেডিসিনের নাম অটোমেটিক্যালি জানেন, যেমন বেলেডোনা, সবাই প্রায় নাম শুনেছে, আর্নিকা শুনেছি, তারপরে হচ্ছে ক্যালেন্ডুলা। যারা হোমিওপ্যাথি কিছু জানেন না, তারা এইগুলোর নাম মোটামুটি শুনেছে, নাক্স ভূমিকা, রাস্টাক্স। তেমনি ব্রায়োনিয়ার নামটাও হোমিওপ্যাথিতে একটা প্রচলিত নাম, কারণ এটা একটা খুব ভালো ওষুধ। প্রায় প্রত্যেকের বাড়িতেই যারা হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা আছে, তারা অনেকেই দেওয়া বাড়িতে এনে রাখেন। গাইডিং সিমটমস, প্রথম যে গাইডিং সিমটমস আমরা যেটা প্রথম মনে রাখবো, সেটা হচ্ছে যে কোনো সমস্যা নড়াচড়াই বাড়বে। যে কোনো সমস্যা নড়াচড়াই বাড়বে, বিশ্রামে কমবে। প্রথম, দেখুন মাথা যন্ত্রণা হচ্ছে, রুগী চুপচাপ বসে আছে, একটু রিলিফ আছে।
যেই নড়াচড়া করবে মাথা যন্ত্রণা বেড়ে যাবে, ওই জন্য রুগী চুপচাপ থাকার চেষ্টা করবে। জ্বর, গা হাত পায়ে ব্যথা, চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকলে ঠিক আছে, তবু সহ্যের মধ্যে আছে, ঠিক আছে চুপচাপ শুয়ে আছি। যেই নড়াচড়া করতে যাবে গোটা গায়ে ব্যথা বেড়ে যাবে। বমি ভাব, চুপচাপ গুটিসুটি মেরে চুপচাপ শুয়ে আছে, কম আছে বা নেই, যেই নড়াচড়া করতে যাবে বমি ভাব শুরু হবে। মাথা ঘোরা, শুয়ে আছে কোনো সমস্যা নেই, যেই উঠতে যাবে, উঠে বাথরুম যেতে যাবে মাথা ঘুরিয়ে যাবে, সে যেতেই পারবে না, মাঝ রাস্তায় চুপ বসে পড়বে বা বাথরুম থেকে বেরোনোর পর মাথা ঘুরিয়ে পড়ে যাবে, বসে যাবে। যে কোনো ব্যথা যত নড়াচড়া করবে তত বাড়বে। ধরো বাতের রুগী, ব্রাইনিয়ার বাতের রুগী, হাঁটুতে ব্যথা, সে কী হবে না, যখন বিশ্রাম আছে তখন তার ব্যথা নেই, যত হাঁটছে তত তার ব্যথা হবে। কোমরে ব্যথা, দেখবে এই ওয়েদার অনেকের কোমরে ক্র্যাম্প, খিঁচ ধরে যাচ্ছে, এবং সেই খিঁচটা এমন যে রুগী যদি খিঁচ ধরে গেছে এরকমই একদম বডি পজিশনে ঠিকঠাক থেকে যায় তাহলে সে একটু রিলিফ, কিন্তু যখনই সে নড়ার চেষ্টা করছে তখন প্রাণ বেরিয়ে যাচ্ছে। সেম অ্যাজ যাদের গলস্টোনের কলিক হয় বা চেস্ট পেন হয়, হার্ট পেন যেটা কার্ডিয়াক পেন, অথবা লাংসের কফ জমে গিয়ে যে ব্যথাগুলো হয়, সেই ব্যথাগুলোর ক্ষেত্রেও নিয়মটা সেম। বা অনেকের গ্যাসের ব্যথা হয়, সেই ব্যথাটা যদি চুপচাপ থাকলে কম থাকে, নড়াচড়া করলে বাড়ে, তখন ব্রাইনিয়া। তাহলে ব্রাইনিয়ার প্রথম গাইডিং সিমটমস হচ্ছে যে কোনো লক্ষণ নড়াচড়াই বাড়ে, বিশ্রামে কমে। ওই জন্য ব্রাইনিয়ার রুগীকে আমরা কীরকমভাবে দেখতে পাবো, যত কম নড়াচড়া করতে হয়। দ্বিতীয় গাইডিং সিমটম, ব্রাইনিয়া সমস্ত সাইনোভিয়াল এবং সেরাস মেমব্রেনগুলোকে আক্রমণ করে এবং সেখানে খোঁচা মারা ব্যথা সৃষ্টি করে। খোঁচা মারা ব্যথা, খোঁচা মারা একদম, ধরো পেটের মধ্যে একটা ধারালো ছুরি বা রডকে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে কীরকম ব্যথা হবে, খোঁচা মারা ব্যথা। ব্রাইনিয়ার ব্যথাটা হবে খোঁচা মারা ব্যথা। কোথায় হবে, সাইনোভিয়াল মেমব্রেন এবং সেরাস মেমব্রেন, কারণ ব্রাইনিয়া সাইনোভিয়াল এবং সেরাস দুটো মেমব্রেনকে অ্যাটাক করতে পারে। সাইনোভিয়াল মুভমেন্ট কোথায় থাকে, সাইনোভিয়াল মুভমেন্ট থেকে আমাদের শরীরের এই জয়েন্টগুলোতে, এইগুলো সব হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো এই জয়েন্টগুলোতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে বলা হয়, এগুলোকে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। তো ওর মধ্যে যে মেমব্রেনটা থাকে সেটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। আর সেরাস মেমব্রেন কোথায় থাকে, সেরাস মেমব্রেন মোটামুটি 3 জায়গায় থাকে। একটা হচ্ছে ব্রেনের চারপাশে কভারিংয়ে, ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে কভারিং, যাকে আমরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলি, ওর মধ্যে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা হচ্ছে সেরাস ফ্লুইড। দ্বিতীয়ত থাকে চেস্টের চারপাশে, যে প্লুরা আছে প্লুরার মধ্যে থাকে, সেটা একটা সেরাস মেমব্রেন। আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। তো ব্রাইনিয়া এই মেমব্রেনগুলো অ্যাটাক করে এবং খোঁচা মারা ব্যথার সৃষ্টি করে। খোঁচা মারা মানে ব্যথাটা যেরকম হবে যেন খোঁচা মারছে, হাঁটুতেও মনে হবে যেন কোনো একটা খোঁচাতে হাঁটু লাগছে, কোমরে মনে হবে যেন খোঁচা লাগছে। আর গলস্টোনের যখন কলিক আসে তখন মনে হয়, বা গ্যাসের ব্যথা ওঠে তখন মনে হয় খোঁচা মারা ব্যথা, পেটের মধ্যে খোঁচা মারছে উপর দিকে। চেস্ট পেনও তাই, কার্ডিয়াক যে কমপ্লেন্টসগুলো, কার্ডিয়াক পেন, হার্টের পেন যদি হয়, খোঁচা মারা ব্যথা হবে, বুকের মধ্যে একদম খোঁচা মারা ব্যথা হতে পারে। তো এরকম খোঁচা মারা ব্যথা। তৃতীয় হচ্ছে গুরুত্বপূর্ণ সিমটম, মারাত্মক সিমটম, সেটা হচ্ছে ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন। ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেনগুলো শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো মিউকাস মেমব্রেন কোথায় কোথায় থাকে মোটামুটি আমরা জানি, যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক, যেটা নাক থেকে শুরু করে একদম লাংসের কভারিংটা অবধি বা একদম ব্রঙ্কাইস অবধি, এর ভিতরে একটা মিউকাসের মেমব্রেন থাকে। আর কোথায় থাকে না, মুখ থেকে একদম মলদার পর্যন্ত যে এলিমেন্টারি ট্র্যাকটা আছে, খাদ্যনালীর মধ্যে থাকে, একদম মুখ থেকে মলদার পর্যন্ত। তো এগুলো ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে কীরকম হবে রুগীর না, মুখ শুকনো শুকনো লাগবে, ঠোঁট শুকনো লাগবে। ব্রাইনিয়ার রুগীকে দেখে চিনতে পারা যায়, মুখটা দেখেই মনে হবে আমরা শুকনো শুকনো, ঠোঁটটা যেন শুকনো শুকনো। আর যখন ড্রাই হয়ে যাবে শরীরের মধ্যে একটা ড্রাইনেস ফিল করবে রুগী, তার শুকনো একটা ভাব থাকবে, তার মুখ, চোখ, নাক, ঠোঁট দেখে বোঝা যাবে যে রুগীটা শুকনো। আর কি, যেহেতু নাক শুকনো, তাহলে নাকটা যদি শুকনো হয়ে যায় তাহলে রুগীর মনে হবে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, নাকটা ড্রাই হয়ে যাচ্ছে। রুগী বলবে, ডাক্তার আমার নাকটা যেন শুকিয়ে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। আর মলদারে পুরো রেকটামটা, পুরো ইন্টেস্টিনাল ট্র্যাকটাই যখন ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন হচ্ছে, মিউকাসগুলো ড্রাই হচ্ছে, তখন বাওয়েল যে মুভমেন্ট সেটা স্লো হয়ে যায়। তার ফলে রুগীর পায়খানা হবে না, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রুগীর পায়খানা হবে না। ওই জন্য আমরা দেখি যখন জ্বর নিয়ে আসে ব্রাইনিয়া রুগী, তখন আমরা জিজ্ঞাসা করি, ডাক্তারবাবু কেমন
আর পায়খানা হয়েছে, তখন রুগী বলে না ডাক্তারবাবু, সে বলে না না ডাক্তারবাবু, এরকম বলে না, কেন না মুভমেন্টে তার কমপ্লেক্স কষ্টগুলো বাড়ে, সে বলবে না ডাক্তারবাবু আজকে পায়খানা হয়েছে, না কালকে হয়েছিল, না। অর্থাৎ মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যাবে। এবারে রেসপিরেটরি ট্র্যাকে যদি মিউকাস মেমব্রেনগুলো ড্রাই হয়ে যায়, তাহলে সেখান থেকে কফ উৎপন্ন হবে না, তারপরে কাশি হবে, কিন্তু কফ সাধারণত বেরোবে না। একদম শেষের দিকে যখন বেরোবে, তখন হলুদ অল্প, একদম হলুদ বর্ণের, সবুজাব হলুদ বর্ণের কফ অনেকক্ষণ কাশার পর একটু বেরোবে। কিন্তু ব্রায়োনিয়ার একটা মজা হচ্ছে, ব্রায়োনিয়া মিউকাস মেমব্রেনকে ড্রাই করার আগে প্রচুর পরিমাণে সিক্রেশন বাড়িয়ে দেয়। এটা একটা মজার ব্যাপার। আমরা জানি যে ব্রায়োনিয়ার গাইডিং সিমটমস হচ্ছে ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, কিন্তু মিউকাস মেমব্রেনকে ড্রাই করার আগে ও কী করে, সিক্রেশনটা প্রচণ্ড বাড়িয়ে দেয়। ওই জন্য তখন কাঁচা জলের মতন স্রাব বেরোতে থাকে, সেটা নাক দিয়ে বেরোতে থাকবে, নাক দিয়ে টপ টপ করে জল পড়ে, নাক দিয়ে জলের মতন শিকন বেরোতে থাকে, তারপরে নাকটা বন্ধ হয়ে যায়। তো যখন থেকে জল বেরোনো শুরু হচ্ছে, তারপর নাকটা ড্রাই হচ্ছে, তারপর আরও ড্রাই হচ্ছে, তারপর খুব ড্রাই হচ্ছে, পুরো স্টেটটাই কিন্তু ব্রায়োনিয়া স্টেট। বোঝা গেল তো? তাহলে এই টোটাল স্টেটটাই কিন্তু ব্রায়োনিয়া স্টেট, অর্থাৎ ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, কিন্তু মিউকাস মেমব্রেন ড্রাই হওয়ার আগে সে প্রচুর সিক্রেট করে দেবে, সিক্রেশন তার প্রচণ্ড বেড়ে যাবে, সেই স্টেটটাও কিন্তু ব্রায়োনিয়ার। তো স্যার বলেছেন যে কাশি হবে, নাক শুকনো লাগবে, তখনই ব্রায়োনিয়া। অথচ রুগীটা ওয়েদার চেঞ্জে, সেহেতু ফ্রিজের জল খেয়েছে, খাওয়ার পর তার গলাটা ব্যথা হয়ে গেছে, তারপর নাক দিয়ে টপটপ জল বেরোচ্ছে, মাথা যন্ত্রণা করছে, রুগীর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু স্যার তো বলেছে ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, মিউকাস তো মেমব্রেন ড্রাই হয়নি, জল বের পড়ছে না, এটা নয়। এই স্টেটটাও কিন্তু ব্রায়োনিয়ার মধ্যেই পড়ে। তাহলে ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, এবং তার ফলে রুগীর কাশি হবে, ড্রাই কাফ, রুগীর নাক বন্ধ হয়ে যাবে। নাক বন্ধ মানে মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে গেছে। দেখবি এই ওয়েদার অনেকেরই নাক বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ব্রায়োনিয়ার লক্ষণ। পায়খানা পরিষ্কার হবে না, এই ওয়েদারে দেখবে পায়খানা পরিষ্কার হবে না, এটা হচ্ছে ব্রায়োনিয়ার লক্ষণ। সেই সময় দেখবে অনেকের পেটে খোঁচা মারা ব্যথা হচ্ছে, সেটা ব্রায়োনিয়ার লক্ষণ। এটা হচ্ছে গাইডিং সিমটমস নাম্বার 3। এরপরে কি, ব্রায়োনিয়ার মুখের স্বাদ কীরকম হবে? সাধারণত ব্রায়োনিয়ার মুখে যে কোনো রকম স্বাদ হতে পারে, কিন্তু একদম প্রমিনেন্ট ক্ষেত্রে ব্রায়োনিয়ার মুখের স্বাদ তিতো হয়ে যায়। আমরা জানি যে বেশ কিছু মেডিসিন আছে যাতে মুখের স্বাদ তিতো হয়ে যায়, যেমন সালফার, নেট্রাম সালফ, সেমাস ব্রায়োনিয়াতেও মুখের স্বাদ তিতো হয়ে যায়। অ্যাজারের একটা ইন্ডিকা, সেটাতেও মুখের স্বাদ তিতো হয়ে যায়। তো ব্রায়োনিয়াতেও দেখা যায় জ্বরে মুখের স্বাদ তিতো হয়ে যায়। ব্রায়োনিয়াতে নেক্সট যে গ্রাইডিং সিমটম, সেটা হচ্ছে পিপাসা এবং জিভ। মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে গেছে মানে জিভটা কীরকম হবে, শুকনো হবে। ব্রায়োনিয়ার জিভ একদম শুকনো, আর সেটা ফাটা ফাটা হতে পারে, কিন্তু আলটিমেটলি শুকনো থাকবে। অনেক সময় ময়লা আবরণ থাকে, এটা ডার্টি কোট অন টাং, সাদা হলুদ বাদামি রঙের ছোপ ছোপ থাকতে পারে, দেখে বিচ্ছিরি লাগবে, জিভটা দেখে ভালো লাগবে না দেখে। আর জল পিপাসা প্রচুর, প্রফিউজ থ্রাস্ট, যেহেতু পুরো মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে গেছে, রুগীর প্রচণ্ড জল পিপাসা থাকবে, তো সে প্রচুর জল খাবে, মানে যখন জল খাবে সে 1 গ্লাস জল পুরো খাবে, কিন্তু সে ঘন ঘন জল খাবে না, অথচ তার প্রচুর পিপাসা। কেন সে ঘন ঘন জল খাবে না? কেননা জল খেতে গেলে যে উঠে বসতে হবে, জলের গ্লাসটা নিতে হবে, এই যে মুভমেন্টে তার কষ্ট বেড়ে যাবে, তার যন্ত্রণা বেড়ে যাবে, তার মাথা ঘুরবে, তাই সে জল পিপাসা সহ্য করতে থাকবে, প্রচুর জল পিপাসার সে সহ্য করতে থাকবে করতে করতে যখন পারবে না, তখন সে উঠবে, আর উঠে 1 গ্লাস, বড় গ্লাসের 1 গ্লাস জল খন্দখত করে খেয়ে আবার শুয়ে পড়বে। ওই জন্য ব্রায়োনিয়ার প্রফিউজ থ্রাস্ট, কিন্তু দীর্ঘক্ষণ ছাড়া, মানে যখন সে আর সহ্য করতে পারছে না তখনই সে উঠবে এবং একসাথে 1 গ্লাস অনেক বেশি পরিমাণে জল একসাথে খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পর কিছুক্ষণ বাদে তার আবার জল পিপাসা হবে, আবার সে সহ্য করতে থাকবে, আবার কিছুক্ষণ বাদে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বাদে আবার উঠে 1 গ্লাস জল খেয়ে নেবে। ব্রায়োনিয়ার আমরা যে বললাম নড়াচড়াতে সমস্ত লক্ষণগুলো বাড়ে, আর সাইনোভিয়াল সমস্ত মেমব্রেনগুলো আক্রান্ত হয়ে যায়, তাই ব্রায়োনিয়ার রুগী মানে একটু নড়াচড়াতে তার মাথা ঘোরে, আর যেহেতু সাইনোভিয়াল জয়েন্টগুলো তার অ্যাট্রাক্ট হয়ে যায়, সেই জন্য ব্রায়োনিয়া কী করে, দেহটাকে গুটিয়ে নিতে চায়। ব্রায়োনিয়ার রুগী দেহটাকে গুটিয়ে নিতে চায়,
এবং প্রধানত জ্বর বা ব্যথার ক্ষেত্রে তাকে সাধারণত ঘরের মধ্যে আমরা যে পজিশনে দেখতে পাই সেটাকে আমরা বলি নি চেস্ট পজিশন। নি মানে নি এলবো পজিশন বা নি চেস্ট পজিশন, এই দুটো পজিশন আমরা ব্রায়নিয়া রোগীকে দেখতে পাই। নি মানে হাঁটু আর এলবো মানে কনুই। হাঁটুটা কনুইটা এক জায়গায় চলে আসে, মানে রুগী এরকম গুটিসুটি মরে, এদিকে এরকমভাবে গুটিসুটি মরে চুপচাপ শুয়ে থাকে, বোঝা গেল? রুগী একদম গুটিসুটি মেরে চুপচাপ শুয়ে থাকবে। এই ধরনের রুগী আমরা এই ওয়েদারে খুব দেখতে পাবো, জ্বরের ক্ষেত্রে বিশেষ করে। তার মাথা যন্ত্রণা করছে, নড়াচড়াতে বাড়ছে, তাই সে গুটিসুটি মেরে চুপচাপ শুয়ে আছে। প্রচুর জল পিপাসা, 1 ঘন্টা ছাড়া জল খেতে উঠছে, ব্যাস খেয়ে। রুগী রোগে কাহিল হয়ে পড়ে, প্রচণ্ড কাহিল হয়ে পড়ে, তাই সেই সারা শব্দ প্রায় দেয়ই না। কেন? সারা শব্দ দিতে গেলেও যে মুভমেন্টের প্রয়োজন হয়, তাতেও তার কষ্ট বাড়ে। ওই জন্য ব্রায়নিয়া রোগীকে বারবার প্রশ্ন করলে সে বিরক্ত হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্রায়নিয়ার ফিচার্স। ব্রায়নিয়ার রোগী রুমের মধ্যে চুপচাপ শুয়ে থাকবে। আর একটা লক্ষণ হচ্ছে এর ব্যথা পাশে, যেখানে ব্যথা আছে সেই দিকে চেপে শুয়ে আরাম হয়। এটা ব্রায়নিয়ার একটা বিরাট লক্ষণ। কীরকম না, যেদিকে ব্যথা, ধরুন ওর গল ব্লাডারের স্টোন হয়েছে, তো সেই স্টোনটা, গল ব্লাডার সাধারণত ডান দিকে, তার ডান দিকে ব্যথা হবে, তো ডান দিকেই যদি সে চেপে শুয়ে থাকে তখন তার একটু রিলিফ হবে। ওই জন্য দেখা যায় ব্যথা পাশে চেপে শুলে ব্রায়নিয়া রুগী একটু রিলিফ পায়। ঠিক আছে? এটা কিন্তু একটা এর কন্ট্রাডিক্টরি সিমটম। আমরা জানি, ধরো এই হাতটাতে কারো ব্যথা, এই হাতটাতে খুব ব্যথা, তো ব্রায়নিয়া রুগী এই দিকটাতে যদি জোরে চেপে শয় তাহলে সে আরাম পায়। ওই জন্য ব্যথা পাশে সে চেপে শয়। ক্লিয়ার? তবে আমরা একটা ছবি দেখানোর চেষ্টা করলাম ব্রায়নিয়ার, যে মোটামুটি যে কোনো সমস্যা নড়াই চড়াই বাড়ে, বিশ্রামে কমে। এই যে লক্ষণটা বললাম, এর ঠিক অপোজিট যদি লক্ষণটা আমরা পাই, সমস্ত লক্ষণগুলোই একই রকম, অথচ শুধুমাত্র এই লক্ষণটা যদি আলাদা হয় তখন কিন্তু দেখা যাবে যে তার ওষুধটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে ঠিক উল্টো মেডিসিন হচ্ছে, কারো জানা থাকলে বলো কী হতে পারে? যেখানে নড়াচড়াই রুগী আরাম থাকে, বিশ্রামে তার কষ্ট বেড়ে যায়। হ্যাঁ, রাস্টাক্স, ঠিক। রাস্টাক্সের ক্ষেত্রে যে ব্যথাটা হয় সেটা ফার্স্ট অ্যাটাম অফ মুভমেন্টে বাড়ে, কিন্তু তারপর যত মুভমেন্টস করে তত তার কমে যায়। মানে ধরো দুটো রুগীর কোমরে ব্যথা হয়েছে, একটা রুগীর কোমরে ব্যথা হয়েছে, তো কোমরে ব্যথা নিয়ে যখন সে উঠতে গেল খুব কষ্ট, তারপর উঠে যখন একটু হাঁটাচলা করলো তখন তার কষ্ট কমে গেল। আমাদের বাড়ির অনেকে মা বোনেদের দেখবেন এরকম হয় যে ঠাকুরের পুজো করতে বসলো বা রান্না করতে বসেছে নিচে, তো বসে যখন উঠতে যাচ্ছে তখন সে উঠতে পারছে না, খুব কষ্ট করে উঠলো, উঠে একটু হাঁটাচলা করছে, তখন ব্যথা হচ্ছে, কিন্তু একটু হাঁটাচলা করার পর ব্যথা কমে গেল। এটা হচ্ছে রাস্টাক্সের ব্যথা। হাঁটুর ব্যথার ক্ষেত্রেও তাই, কিন্তু মানে শরীরের যে কোনো জয়েন্টের ব্যথার ক্ষেত্রেই তাই। কিন্তু যদি দেখা যায় যে বিশ্রামে আছে, ব্যথা নেই, কিন্তু যত হাঁটাচলা করছে তত ব্যথা বাড়ছে, সেটা কিন্তু ব্রায়নিয়ার লক্ষণ। ঠিক আছে? তো এইগুলো হলো ব্রায়নিয়ার মোটামুটি গাইডিং সিমটমস। আমি আরও দুটো একটা গাইডিং সিমটমস বলে দিচ্ছি। আর ব্রায়নিয়া হচ্ছে মূলত এই ওয়েদারের ওষুধ। ব্রায়নিয়ার এলিমেন্টস মানে কী থেকে রোগটা হয় সেটা হচ্ছে চেঞ্জ অফ ওয়েদার। প্রথম হচ্ছে চেঞ্জ অফ ওয়েদার। ওই জন্য এই ওয়েদারটা আমরা ব্রায়নিয়ার ক্ষেত্রে মানে আইডেন্টিফাই করে রাখবো যে এটা ব্রায়নিয়ারই ওয়েদার। এবং আমরা আজকে যে ব্রায়নিয়ার ক্লাসটা করাচ্ছি তার কারণও কিন্তু এটাই। ওকে, তাহলে আমরা সিমটমসগুলো আরেকবার বলে দিচ্ছি। অল কমপ্লেন্টস আর ওর্স ফ্রম মোশন, সমস্ত সমস্যাগুলোই নড়াচড়াই বাড়ে। ইট ইজ ভেরি প্রেসিস্টেন্ট রেমেডি, অল কমপ্লেন্টস ডেভেলপ স্লোলি অ্যান্ড হ্যাভ অ্যান ইনসিডিয়াস বিগিনিং। এটাও আমাদের একটা সিমটম মাথায় রাখতে হবে। ব্রায়নিয়ার লক্ষণ কিন্তু এই বাড়ছে কমছে বেলেডোনার মতন নয়। ব্রায়নিয়ার রোগ লক্ষণ ধীরে ধীরে বাড়ে, তারপর হঠাৎ করে একটা ইনসিডিয়াস বিগিনিং হয়। কীরকম না, এই ওয়েদারে রুগীটা তিন দিন ধরে গাটা ম্যাজ করছে, শরীরটা ভালো লাগছে না, মাথাটা হালকা হালকা ধরা আছে, তারপর রুগী পাচ্ছে না, প্রচণ্ড জল পিপাসাও পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। রুগী অফিস থেকে ফেরার পথে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিল, খেয়ে বাড়িতে এলো, 2 ঘন্টা বাদে তার জ্বর চলে আসলো। দেখো তার গ্রোথটা ধীরে ধীরে হচ্ছিল, তারপর হঠাৎ করে ইনসিডিয়াস বিগিনিং হয়ে গেল। কিংবা বাড়িতে এসে ফ্রিজের জল খেলো, বেড়ে গেল। কিংবা কষ্ট করে বাড়িতে এলো, এসিটা চালিয়ে দিল, এসিটা 22-23-এ চালিয়ে দিয়ে ঘুমালো, ব্যাস পরের দিন সকালবেলা দেখলো 104 জ্বর।
তো এটা হচ্ছে ব্রাইনিয়া রোগ। ব্রাইনিয়া কজেস ড্রাইনেস অফ অল মিউকাস মেমব্রেন, সমস্ত মিউকাস মেমব্রেনগুলোকে ড্রাই করে দেয়, যেমন লিপস, মাউথ, নোজ, রেসপিরেটরি ট্র্যাক, এলিমেন্টারি ট্র্যাক, এবং তার দ্বারা প্রডিউস করে কি ড্রাই, হার্ড অ্যান্ড নটি স্টুল। হ্যাঁ, ব্রাইনের আমরা যেটা বললাম যে প্যারিস্টালসিস মুভমেন্টটাকে স্লো করে দেয়, বাওয়েল মুভমেন্টটা স্লো হয়ে যায়। তার ফলে কী হয়, এই যে স্টুলটা হয় প্রথমে তো কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, আর তারপর যে স্টুলটা হয় সেটা হার্ড অ্যান্ড নটি স্টুল, মানে এরকম মোটা বড় পায়খানা, এবং তার কালারটাও লালচে কালচে, এবং পায়খানা করতে গিয়ে রুগীর একদম প্রাণ বেরিয়ে যায়, এত কষ্ট। এমনিতে তো তার নড়াচড়ার কষ্ট, তারপরে এই পায়খানাটা করার জন্য 3 দিন বাদে বা 4 দিন বাদে সে পায়খানা করছে, এবং সেই স্টুলটাও একদম এত বড়, এত মোটা, এবং লালচে বা মুখের দিকটা কালচে, পুরোটা লালচে ইঁটের মতন। তো হার্ড নটি স্টুল করে, ড্রাই স্প্যাজমেটিক কফ, স্টিচিং পেন, ছুঁচ ফোটানোর মতন ব্যথা, এগুলো তৈরি করে। তারপর যে সিমটমটা বললাম, গ্রেট থ্রাস্ট ফর লার্জ কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার অ্যাট লং ইন্টারভ্যাল, অনেকক্ষণ ছাড়া ছাড়া প্রচুর জল খায়। কেন বললাম অনেকক্ষণ ছাড়া ছাড়া? নাই নড়াচড়াতে কষ্ট, জল নেওয়ার জন্য যে কষ্টটা সেটাও করতে চায় না, চুপচাপ গুটি সুটি মেরে শুয়ে থাকবে, মাথা ঘুরে একটু নড়াচড়া করলেই ওই জন্য নড়বে না, খুব জোরে বাথরুম না পেলে বা খুব পায়খানা না পেলেও যাবে না, খুব জল পিপাসা না পেলেও নড়বে না, চুপচাপ গুটি সুটি মেরে শুয়ে থাকবে। ব্রাইনের রুগীকে আমরা ঘরের মধ্যে এই অবস্থায় দেখতে পাই। স্টিচিং পেন রানস থ্রু দ্য হোল অফ ব্রাইনিয়া হুইচ ইজ রিলিভ বাই অ্যাবসোলিউট রেস্ট অ্যান্ড প্রেশার অ্যান্ড বাই লাইং অন পেনফুল সাইড। আমরা যেটা আগে বললাম যে ব্যথাটা খোঁচা মারা হবে আর প্রচণ্ড ব্যথা হবে, কিন্তু ব্যথা যেদিকে হচ্ছে সেখানে খুব জোরে চাপ দিলে বা সেই পাশে চেপে শুলে আরাম পায়। ওই জন্য যেটা বললাম যে গল ব্লাডার স্টোন যদি হয় তাহলে ডান পাশে সে চেপে শুলে একটু আরাম পায়। সেম অ্যাজ ডান কাঁধে যদি ব্যথা হয় তাহলে সে ডান দিকে চেপে শোবে, তাহলে সে রিলিফ হবে। মাথা যন্ত্রণাটা যদি ডান দিকে হয়, ডান দিকে মাথাটা খুব জোরে চাপলে তার রিলিফ হয়। হ্যাঁ, আর যেটা বললাম ড্রপসিয়াল এফিউশন ইন্টু দ্য সেরাস অ্যান্ড সাইনোভিয়াল মেমব্রেন রেজাল্টিং ইন প্লুরেসি, রুমেটিক আর্থ্রাইটিস এটসেট্রা। আমাদের যে সেরাস মেমব্রেনগুলো আছে, বললাম যে আমাদের শরীরে মূলত 3 জায়গায় সেরাস মেমব্রেন আছে, ব্রেনের চারপাশে, স্পাইনাল কর্ডের চারপাশে, আর লাংসের বাইরের প্লুরার মধ্যে, আর অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে। এই সেরাস মেমব্রেন ড্রাইনেস করে সেখানে একটা স্টিচিং পেন তৈরি করে, যাকে আমরা প্লুরেসি, রুমেটিক আর্থ্রাইটিস এসব বলে থাকি। নেক্সট যে সিমটমটা, 2-3টে পিকুলিয়ার সিমটম আছে, সেটা হচ্ছে ব্রাইনিয়া রোগীর প্রচণ্ড খিদে, মানে যখন সে খাবে উঠে হাউ মাউ করে অনেকটা খাবে, আর তার ডিজায়ার থাকবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখি, কোনো একটা জিনিস দিতে বায়না করবে, খুব বায়না করবে, বাবা কী খাবে কী খাবে, বলে চকলেট। তুমি চকলেটটা এনে দেবে, তখন সে সেটাকে নেবে না, মারাত্মক সিমটম। মা একটু জল দাও না, তুমি জল এনে দেবে, দেখবে সে আর পাত্তা দিচ্ছে না। জলটা এনে দিলে বাবা খা, সে আর পাত্তা দিচ্ছে না। মানে সে ডিজায়ার করবে থিংস, এবং যখন সেগুলো দেবে তখন ইমিডিয়েট সেগুলোকে রিফিউজ করে দেবে। আর রুগী কোনো অবস্থাতেই দুধ, রিচ ফুড, ফ্যাটি ফুড এবং তৈলাক্ত চর্বিযুক্ত খাবার সে পছন্দ করে না, কারণ সে সেই সময়টা হজম করতে পারে না। ব্রাইনিয়া রুগীকে একদম সরল খাবার দিতে হবে। একটু যদি মশলাদার খাবার, একটু যদি স্পাইসি খাবার দেওয়া হয়, তার কিন্তু কমপ্লেন্স বেড়ে যাবে, তার বমি শুরু হয়ে যাবে, তার কষ্ট হবে খুব। মোস্ট কমপ্লেন্স অ্যাগ্রাভেটেড ইন সামার অ্যান্ড বাই হিট, সিমটম অ্যাগ্রাভেটস আফটার এ মিল। প্রথমে আমরা বলেছি যে গরমের পেশেন্টটা হট পেশেন্ট, তো গরমের সমস্যাটা বাড়বে, ঠিক আছে? এই জন্য আমরা ব্রাইনের জ্বরের রুগীকে ওটা ঠান্ডা লাগছে না, তার কিন্তু গরম লাগছে, সে কিন্তু ফ্যান চালিয়ে সকালের মধ্যে শুয়ে আছে, কিংবা এসি চালিয়েই সে শুয়ে থাকবে, কারণ গরমে তার কমপ্লেন্স বাড়বে। তাই গরম জায়গাতে বা গরমকালে তার সমস্যা বাড়বে, এটা স্বাভাবিক। ওই জন্য ব্রাইনের রুগীর গরমকালটা খুব কষ্টকর, বা গরমকালে যদি এই রোগ আক্রমণ হয় এবং সেটা যদি ব্রাইনের সিমটম জেনারেট করে, গরমকালে সেটা একটু কষ্টদায়ক হয়। দেয়ার ইজ ইনটলারেন্স অফ ভেজিটেবল ফুড, শাকসবজি ওই সময়টাতে ইনটলারেন্স, সে সহ্য করতে পারে না, খেলেও বমি হয়ে যায়। ওই জন্য এই সময় রুগীকে শুধু জল দাও বাবা, ওআরএস চাইলে ওআরএস দাও, নেহাত স্যুপ দাও, কিন্তু কোনো শাক সবজি বাবা জোর করে খাও, মাংস খাও, এইসব করতে গেলেই গল্প হয়ে যাবে। শাক সবজি, মাংস, মাছ, কিছুই দেওয়া যাবে না, একদম সিম্পল ফুড। এবং একটু ভালো হয়ে যাওয়ার পরেও একদম স্টু বা ওই ঝোল ভাত, শিক ঝোল ভাত, ডালের জল দিয়ে ভাত, এগুলো খেতে দিতে হয়। ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন, এটা ব্রাইনিয়ার একটা পিকুলিয়ার সিমটম।
পিকুলিয়ার সিমটম কীরকম? মহিলাদের ক্ষেত্রে ব্রায়োনিয়ার 2-3টে পিকুলিয়ার সিমটম আছে। একটা হচ্ছে তার ব্রেস্টকে হেভি মনে হবে, খুব ভারী। ব্রেস্ট মানে স্তন। তো ব্রায়োনিয়ার রুগী মনে করবে যে তার ব্রেস্টটা হেভি, মানে প্রচণ্ড ভারী, এবং সেটাকে সে বহন করতে পারছে না। তাই সে কি সেটাকে হোল্ড করার চেষ্টা করবে। যদি সে একা থাকে, সে নিজের হাত দিয়ে সেটাকে হোল্ড করে রাখার চেষ্টা করে। এই হোল্ড করার চেষ্টা কিন্তু যখন সে কাশবে তখনও করে, কারণ কাশির সময় তার বুকে এত কষ্ট হয়, সে বুক চেপে কাশে। ব্রায়োনিয়া রুগী, সে পুরুষ হোক বা মহিলা হোক, অনেক সময় আমরা কাশির সময় দেখি সে কাশতে কাশতে বুককে চেপে ধরে করে, কাশতার সময় বুক চেপে ধরে। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ব্রেস্টটা এত হেভি মনে হয় যে সেটাকে সে হোল্ড করার চেষ্টা করে। আর এই মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মেনস্ট্রুয়েশন না হয়ে নাক দিয়ে ব্লিডিং হয়ে গেল। দিস ইজ এ পিকুলিয়ার সিমটম। বিভিন্ন মেডিসিনের কিছু পিকুলিয়ার সিমটম থাকে। তো এই সিমটমটা নিয়ে কোনো পেশেন্ট যদি আসে যে ডাক্তারবাবু, রুগীটা বেশি নড়াচড়া করছে না, বুঝতে পারছি যে তার নড়াচড়া করলে কষ্ট হচ্ছে, কোথাও ব্যথা হচ্ছে, এবং সে বলছে যে মেনস্ট্রুয়েশন হওয়ার সময় মেনস্ট্রুয়েশন তো হচ্ছে না, তার বদলে নাক দিয়ে রক্ত পড়ছে, এটা একদম ব্রায়োনিয়ার একদম আনকমন পিকুলিয়ার সিমটম। চোখ কান বুঝে ক্ষেত্রে ব্রায়োনিয়া দিয়ে তাকে সারানো যায়। নেক্সট হচ্ছে ব্রেস্ট আর হেভি, বলেই দিলাম। মাস্ট সাপোর্ট দেম উইথ হ্যান্ড টু প্রিভেন্ট লিস্ট মোশন। ঠিক আছে। হ্যাঁ, এর মন, ব্রায়োনিয়ার রুগীর মন কেমন হবে এটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সে ইল হিউমার্ড হবে, তার খুব কষ্ট, তার চোখ মুখ দেখেই বোঝা যাবে সে কষ্ট সে আর পাচ্ছে না। তার ফলে তাকে বেশি প্রশ্ন করে সে বিরক্ত হবে, অ্যাঙ্গার হবে, অ্যাঙ্গুইশ হবে, একবার হয়তো রিয়াকশান করবে, করে আবার চুপচাপ হয়ে যাবে। মানে সে একটু শান্তিতে চুপচাপ একা নড়াচড়া না করে চুপচাপ থাকতে চায় বাবা। এরকম আমাদের সবার সাথেই হয়েছে, দেখবো আমরা জীবনে ব্রায়োনিয়া রুগী হয়েছে কখনো না কখনো। এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটা রুগী 7 দিন 8 দিন ভোগাচ্ছে, বাট আমরা দেখছি যে ব্রায়োনিয়া প্রয়োগে আমরা তাকে 1 দিনের মধ্যে আরোগ্য করে দিতে পারছি। তো ব্রায়োনিয়া একটা খুব ভালো রেমেডি। এবং মাইন্ড হচ্ছে সে ইল হিউমার হবে, ইরিটেবল হবে, অ্যাঙ্গার থাকবে, অ্যাংজাইটি থাকবে, মেন্টাল ডিপ্রেশন থাকবে, সে ডিলিরিয়াম করবে। ডিলিরিয়াম মানে সে ভুলভাল বকবে, রুগী 2-3টে ভুলভাল কথা বলবে। একটা হচ্ছে সে ডেলি বিজনেস যা করে তারপর ভুলভাল বকবে। এই জন্য মায়েরা ভয় পেয়ে যাবে, বাচ্চাদের যদি জ্বর হয়, হাই ফিভার উঠে গেছে, বাচ্চাটা চুপচাপ নেতিয়ে শুয়ে আছে আর ভুলভাল বলছে, মামা বাড়ি যাব, আমি মামা বাড়ি, ওই যে দাদা আসছে দাদার সাথে কথা বলবো, আমি স্কুলে যাব, মা ব্যাগটা দাও। মানে ডেলি বিজনেস যা করে ও জ্বরের মধ্যে হয়তো সেরকম বকবে। আর একটা জিনিস বলবে, এটা একটা মারাত্মক কথা, রুগী বাড়ি যাওয়ার কথা বলবে, বাড়ি যাবো। বাচ্চারা বিশেষ করে মা বাড়ি যাবো বারবার বলবে। কেন বলে? বড় লোকরা অনেক সময় এরকম বলে, এমনকি সে যদি বাড়িতে থাকে তারপরেও সে বলে, কারণ তার লিস্ট মুভমেন্টে তার কষ্ট এত বাড়ে, সে একটা কমফোর্ট জোন চায় যেখানে সে খুব আরাম করে না নড়ে চড়ে বসে থাকতে বা শুয়ে থাকতে পারবে। আর সেইটা হচ্ছে তার বাড়ির খাটটা, সেইখানে সে যেতে চাইছে। যদি সে খাটেও শুয়ে থাকে কিন্তু তার শরীরের কষ্টটা এত বেশি, সে মনে করছে যে আমি বোধহয় বাইরে আছি, যদি বাড়ির খাটে গিয়ে একটু শুতে পারতাম, একটু আরাম পেতাম। ওই জন্য রুগী বারবার বাড়ি যাওয়ার কথা বলবে, এবং এটা অনেকে ভয় পেয়ে যায়। এই ধরনের ডিলিরিয়াম পেশেন্টের মধ্যে আসে। কনস্ট্যান্ট মোশন অফ দ্য লেফট আর্ম অ্যান্ড লেগ, অনেক সময় বাঁ পা এবং বাঁ হাত নড়তে থাকে। এবং ডিজায়ার ফর থিংস হুইচ আর রিফিউজড হোয়েন অফার্ড, বারবার জিনিস চাইবে এবং যখন সেটা দেওয়া হবে তখন সে সেটা নিতে পারবে না। আর এলিমেন্টস ফ্রম কী থেকে সমস্যাগুলো আসতে পারে, সেটা হচ্ছে গরম থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে। হোয়েন ডেজ আর হট অ্যান্ড নাইটস আর কোল্ড, এখানে দিনে গরম রাতে ঠান্ডা, প্রথমে বলেছি। কোল্ড ফুড, কোল্ড ড্রিঙ্ক, ফ্রিজের খাবার থেকে। ডিসচার্জ সাপ্রেশন হয়ে গেলে, গরমের সময় ঠান্ডা খাবার, বা গরমকালে প্রচণ্ড গরম লেগে যাওয়া, এই সমস্ত কারণে তার সমস্যাগুলো হতে পারে। কী কী রোগের ক্ষেত্রে এটা দেওয়া হয়, সেটা হচ্ছে মদ্যপায়, মানে মদ খেয়ে এই ধরনের সিমটমস যদি তৈরি হয়, অ্যালকোহলিজম, অ্যাস্থমা, শ্বাসকষ্টে, বিলিয়াস অ্যাটাক। ব্রায়োনিয়া কিন্তু জন্ডিসের খুব ভালো ওষুধ, গলস্টোনের খুব ভালো ওষুধ। বিলিয়াস অ্যাটাক যেখানে আসে, ব্রেন অ্যাফেকশন, এই যে বললাম এই ধরনের ভুলভাল এখন বকাবকি করবে। কনস্টিপেশন, মারাত্মক কনস্টিপেশনে, বিশেষ করে অ্যাকুইট কনস্টিপেশনে ব্রায়োনিয়া দারুণ। ডিসপেপসিয়া, খাবার হজম না হওয়া। ড্রপসি, শরীরের মধ্যে শোথ, হেডেক, মাথা যন্ত্রণা। আন্ত্রিক ফিভার, এন্ট্রিক ফিভার মানে হচ্ছে আন্ত্রিক জ্বর যেটা। হার্ট অ্যাফেকশন, বুকের ব্যথা, বললাম খোঁচা মারা ব্যথা হবে। মিজলস বা হামে। মেনিনজাইটিস, বললাম যে ব্রেনের মস্তিষ্কের চারপাশে প্রদাহ। বাত বেদনা। ভিকেরিয়াস মেনস্ট্রুয়েশন, মানে মেনস্ট্রুয়েশনের বদলে নাক দিয়ে রক্ত বেরোলে। ব্রেস্ট অ্যাফেকশন, মানে ব্রেস্টটা হার্ড লাগলে এবং ভারী লাগলে।
কাশির সময় অ্যাফিস্ট্যাক্সিস, নাক থেকে রক্ত পড়লে, গ্যাস্ট্রিক ডিসঅর্ডার মানে খাবার দাবার হজম না হলে, প্লুরেছিতে, নিউমোনিয়াতে, রেসপিরেটরি অ্যাফেকশানে, জল পিপাসাতে, জীবের সমস্যাতে, মাথা ঘোরাতে, হুপিং কফে, এগুলোতে সাধারণত হয়। আর পেশেন্টের টেম্পারমেন্ট হচ্ছে ইরিটেবল, প্রথমেই বললাম। পেশেন্টটা হট হবে এবং সাধারণত গরমে তার বাড়বে। বোঝা গেল? এবার দেখে নিই যে বাড়া কমা কিসে হয়, কিসের রোগ লক্ষণ বাড়ে একবার বলো। আমরা বারবার এটা বলছি, বাড়া কমা ব্রাইনের রোগ লক্ষণ যাই হোক না কেন সেটা কিসে বাড়বে? কেউ একজন বলো যে এতক্ষণ শুনলে। লিস্ট মোশনে, সামান্য নড়াচড়াই বাড়ে। এই কথাটা মাথায় যদি ভুলে যাই, সামান্য নড়াচড়াই বাড়ে, এই কথাটা যদি ভুলে যাই তাহলে আর ব্রাইনার দিতে পারবো না। ব্রাইনের সমস্ত সমস্যা সামান্য নড়াচড়া হলেই বাড়বে। তাহলে কমবে কিসে? রেস্টে কমবে। তাহলে অ্যাগ্রাভেশনস ফ্রম স্লাইটেস্ট মোশন, এক্সারশন বা পরিশ্রম থেকে, টাচ বা ছুঁলে, গরমে, গরম খাবার এবং গরম পানীয়তে, গরম ঘরে এবং গরমকালে, এবং রাত্রি 9টায়। জ্বর, মাথা যন্ত্রণা যদি রাত্রি 9টার সময় বেড়ে যায় তাহলে আমরা ব্রাইনিয়ার কথা ভাবতে পারি। অ্যামিলারেশন কিসে কমে? কমপ্লিট রেস্ট। ওই জন্য ব্রাইনার রুগী জ্বর হলে কীরকম থাকবে? এরকম গুটিয়ে সুটিয়ে চুপচাপ শুয়ে থাকবে, কারণ ওটাতেই তার আরাম। নড়াচড়া করাতে গেলেই সে রেগে যাবে, খিঁচকে উঠবে। লাইং অন পেনফুল সাইড, যেদিকে ব্যথা আছে সেদিকে চেপে শুলে আরাম পাবে। প্রেশার বা চাপ দিলে আরাম পাবে। ঠান্ডাতে আরাম পাবে। কোল্ড ফুড এবং কোল্ড ড্রিঙ্কসে সে আরাম পাবে। এইগুলোতে সে একটু রিলিফ পাবে। ওকে। ব্রাইনিয়ার ক্রনিক মেডিসিন বলা হয় অ্যালুমিনাকে। ব্রাইনিয়ার সমস্ত সিমটম আছে, অথচ রোগটা ক্রনিক, মাত্র কয়েকদিনে নয়। সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। ওই যে বললাম কনস্টিপেশন প্রচুর দিনের, আর রুগী বাড়িতে অ্যালুমিনিয়ামের বর্তনে রান্না করে, তো সেক্ষেত্রে একদম তাকে অ্যালুমিনা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ওই কনস্টিপেশন ব্রাইনিয়া দিলে সাময়িক রিলিফ হলো, বাট ব্রাইনিয়ার ক্রনিক হচ্ছে অ্যালুমিনা। ব্রাইনিয়ার কমপ্লিমেন্টারি টু অ্যালুমিনা এবং রাস্টাক্স। ব্রাইনিয়ার সাথে রাস্টাক্সের প্রবল ব্যবহার আছে। ব্রাইনিয়ার সাথে, ব্রাইনিয়ার আগে আমরা সাধারণত দেখেছি ব্রাইনিয়া দেওয়ার আগে অ্যাকোনাইট, বেলেডোনা, ডালকামারা, রাস্টাক্স মেডিসিনের প্রচুর ব্যবহার হয়। এবং তারপরে যখন দেখা যায় মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যায় তখন আমরা দিই ব্রাইনিয়া। জ্বর আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, বেলেডোনা দিই। জ্বরটা হঠাৎ করে এসে গেছে, 4-5 ঘন্টা হলো, আমরা অনেক সময় অ্যাকোনাইট দিয়ে দিই। কিন্তু দেখা গেল হয়তো জ্বরটা সেরে গেল বা সারলো না, তারপর কাশি শুরু হলো, নাক শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, মানে তখনটা ব্রাইনিয়ার সেটা কনভার্ট হয়ে গেছে। ওই জন্য সাধারণত অ্যাকোনাইট, বেলেডোনা, রাস্টাক্সের পরে ডালকামারার পরে ব্রাইনিয়ার প্রচুর ব্যবহার হয়। অ্যান্টিডটেড বাই, একে অ্যান্টিডট করে অ্যাকোনাইট, এলিয়াম, অ্যালুমিনা, ক্যাম্ফর, চেলেডোনিয়াম, ইগনেসিয়া, নাক্সভোম, পালসেটিলা, রাস্টাক্স। এত কিছু মনে রাখলেও চলবে, নাক্সভোমিকা, রাস্টাক্সের কথা মনে রাখবো। ব্রাইনিয়া দিয়ে যদি দেখা যায় রোগীর অবস্থা বেড়ে গেছে, হোমিওপ্যাথিক্যাল অ্যাগ্রাভেশন হয়ে গেছে, যেটা রুগী সহ্য করতে পারছে না, তখন নাক্স দিয়ে ব্রাইনিয়াকে অ্যান্টিডট করা হয়। নাক্সভোমিকা এবং ক্যাম্ফার বা কর্পূর সাধারণত উদ্ভিদ জাতীয় সমস্ত ওষুধের অ্যান্টিডট। তো ব্রাইনিয়া উদ্ভিদ জাতীয় ওষুধ, তো ব্রাইনিয়ার অ্যান্টিডট নাক্সভোম। তো নাক্সভোম মাথায় রাখবো আমরা। মোটামুটি উদ্ভিজ্জ ওষুধের ক্ষেত্রে একটা অ্যান্টিডট মাথায় রাখবো, সেটা নাক্সভোম। নাক্সভোম এবং কর্পূর সমস্ত উদ্ভিজ্জ ওষুধের অ্যান্টিডট, এটা মাথায় রাখবো আমরা। এটা অ্যান্টিডট কাকে করে? অ্যালুমিনাকে, মার্কিউরাসকে, রাস্টাক্সকে। এটা কার পর বেশি ব্যবহার হয়? প্রথমে বললাম অ্যাকোনাইট, বেলেডোনা, নাক্সভোম, ওপিয়াম, রাস্টাক্সের পর এটা ভালো ব্যবহার করা হয়। ওকে। তো ব্রাইনিয়া একটা খুব সুন্দর ওষুধ। আমাদের কাজই হচ্ছে যে ব্রাইনিয়া ওষুধটা এই ওয়েদারের জন্য বাড়িতে কিনে আনবো। 5 ml কিনে আনবো, 5 টাকা দাম নেবে। তবে নতুন যারা ছাত্র তারা লিকুইড আনবে না, তারা গ্লোবুইল 20 করে নিয়ে আসবে। যখনই কোনো রুগীকে দেবে জলে মিশিয়ে 1/2 কাপ জলের মধ্যে 1 ফোঁটা যদি লিকুইড আনে, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মিশিয়ে, আর যদি গ্লোবুইল আনা 4-5টা গ্লোবুইল ভালো করে ফেলে সেই জলটা গোলাবো, প্রথম ডোজটা রুগীর জিভে দেবো, আর তারপরে ওই জলটা সে ঘন ঘন খেতে থাকবে ততক্ষণ অবধি যতক্ষণ না তার রোগ লক্ষণটা চলে যায়। ব্রাইনিয়া 2 ঘন্টা ছাড়া ছাড়া বা দিনে 4 বার দেওয়া যেতেই পারে অ্যাকুট স্টেটে। তারপরে একটু রিলিফ হলো দিনে 2 বার, তারপর দিনে 1 বার দিয়ে বন্ধ করা যেতে পারে। ব্রাইনিয়া খুব র্যাপিড অ্যাক্টিং করে। মাথা যন্ত্রণাতে আমরা দেখেছি ব্রাইনিয়া কয়েক ঘন্টার মধ্যে মাথা যন্ত্রণাকে সারিয়ে দেয়। জ্বরের ক্ষেত্রে দেখেছি সন্ধ্যাতে জ্বর আসলো, ব্রাইনিয়া দেওয়া শুরু হলো, পরের দিন সকালে জ্বর চলে যায়। খুব ভালো মেডিসিন, যদি নাও যায় পরের দিন দেওয়া হলো। ব্রাইনিয়া রুগীকে কখনোই
মানে যে খাবারগুলো সহজে হজম হবে না সেগুলো দেওয়া যাবে না, দিলে কিন্তু তার খোঁচা মারা ব্যথা হবে, তখন সেটা সে সহ্য করতে পারে না। ব্রায়োনিয়ার জ্বর বা ব্রায়োনিয়ার যে সিমটমসগুলোতে সেই সময় রোগীকে যদি গুরুপাক খাওয়া দেওয়া হয়, দেখা যায় তার একটা গ্যাস্ট্রিক পেন হয়। তো সেই জন্য একদম তাকে সিম্পল ডায়েট দিতে হবে, ঠিক আছে। ব্রায়োনিয়া মেডিসিনটা সাধারণত 6 শক্তি বেশি ব্যবহার হয়, যদি অনেকে বলেন 30 শক্তিটা নাকি বেশি ব্যবহার হয়। তো মোটামুটি 6, 30, 200 ব্রায়োনিয়া খুব বেশি ব্যবহার করা হয়। যেহেতু রিপিটেশন করা হয় ওই জন্য জলে মিশিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর সিঙ্গেল ডোজ যখন দেবো তখন জীবের মধ্যে 1 ড্রপ র মেডিসিন দিতেই পারি, বা গ্লোবুল 4টে গ্লোবুল জীবের মধ্যে ফেলেই দিতে পারি। কিন্তু যেহেতু মেডিসিনটা রিপিটের প্রয়োজন হয় ওই জন্য এটাকে ডিস্টিল ওয়াটারে মিশিয়ে 10বার স্ট্রোক করে করে যেভাবে ডিসপেন্সিং করা হয় সেইভাবে করা হওয়া উচিত। বোঝা গেল? ওষুধের দাম বেশি না, এই ওষুধটা আমরা কিনে বাড়িতে রেখে দেবো, এবং এই ওয়েদারে এটা মারাত্মক ব্যবহার হচ্ছে। রোগটার নাম আমরা যেগুলো বললাম এগুলো তো আছেই, এছাড়াও অনেক রোগে আরও অনেক রোগে ব্যবহার করা হয়। এই যে করোনার সময়ও ব্রায়োনিয়ার বহুল ব্যবহার হয়েছিল। ব্রায়োনিয়া খুব কার্যকরী ওষুধ, পলিকিস রেমেডি, প্রচুর সিমটমস, বাত ব্যথাতে প্রচণ্ড ব্যবহার হয়। হ্যাঁ, সারা শরীরের যন্ত্রণা, মানে জয়েন্টগুলোতে যখন ব্যথা হয়, মানে কোনো একটা জয়েন্টে ব্যথা থেকে সব জয়েন্টে ব্যথা, সমস্ত স্টেটেই ব্যবহার করা যায়। যেখানে নড়াচড়া করলে রোগ লক্ষণটা বাড়ে আর বিশ্রাম নিলে কমে, গরম সেঁক দিলে বাড়ে, এরকম পরিস্থিতি যদি দেখি তাহলে আমি নিশ্চিত থাকতে পারি যে সেটা ব্রায়োনিয়া। আর খুব জোরে চাপ দিলে আরাম লাগে, কিন্তু ছুলে ব্যথা বাড়ে। এই ধরনের বাতের ক্ষেত্রেও ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে, ঠিক আছে। ব্রায়োনিয়া সম্পর্কে যদি আর কারো কিছু জানার থাকে বলো। ঠিক আছে, তোমরা সবাই অত্যন্ত বুদ্ধিমান, তোমাদের প্রশ্ন নেই। যেমন প্রশ্ন না থাকে তার দুটো মানে হয়, এক হচ্ছে তোমরা সব জেনে গেছো অথবা কিছুই বুঝতে পারোনি। যদি বুঝতে না পারো তাহলে সেটা আমার ফল্ট, আর যদি মোটামুটি তোমাদের ধারণা হয়ে গিয়ে থাকে তাহলে আমি স্যাটিসফাইড। ওকে, সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে শিক্ষক দিবস। শিক্ষকরা জাতির মেরুদণ্ড বলা হয়, তারা শেখায় বা আমাদের যারা শিক্ষক, মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান, মহাত্মা চরক, মহাত্মা ডক্টর উইলিয়াম হেনরিক সুসলার, সবাইকে আমাদের শ্রদ্ধা জানাই। কলেজের সমস্ত স্যারদের আমরা শ্রদ্ধা জানাই। আর শিক্ষক হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, যে কোনো ছাত্রদের সমস্ত অভাব অভিযোগ, তাদের সমস্ত কষ্টের আমরা শরিক হব, তো সেই জায়গা থেকে তাদের উত্তরণ করব। অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন আশালাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোকে নিয়ে এসে তাদের চোখ খোলাই হচ্ছে গুরুর কাজ। এবং ছাত্রদের যে কোনো রকম সমস্যায় পাশে থাকবো আমরা, এটা আমাদের নিয়ম। আর টাকার জন্য কারো পড়া আটকাবে না। অনেকেই আছেন যে মনে করছেন আমি টাকা দিতে পারছি না, আমি পড়বো না, আমি পরীক্ষা দেবো না, এরকম করার দরকার নেই। আমাদের এখানে টাকার জন্য কারো পড়া আটকায় না। আমরা অত্যন্ত গর্বের সাথে বলি, আপনারা দেখেছেন যে আমরা সবাইকে, আমরা গ্রুপ থেকে কাউকে লেফট করাইনি। হ্যাঁ, আমরা প্রত্যেকে পড়ার সুযোগ দিচ্ছি। আমরা মাঝে মাঝে একটু বলতেই হয়, নাহলে সিস্টেম তো চলবে না। তো যাদের সক্ষমতা আছে তারা তো অবশ্যই করবে, কিন্তু অনেকের প্রবলেম থাকে, তাদেরকে সাপোর্ট করা আমাদের অবশ্যই কর্তব্য। আজ অবধি অর্থের অভাবে কারো পড়া আমরা বন্ধ করিনি, আমরা এটা বন্ধ করবো না। তার অর্থ হয় না যে কোনো অ্যাডভান্টেজ নেবেন, কেউ অ্যাডভান্টেজ নেওয়ার দরকার নেই। বোঝা গেল? কোনো সমস্যা থাকে সেটা আমাদের জানাতে হবে, আমরা পাশে থাকবো। আমরা চাইবো না যে, আমরা চাই শিক্ষার বিকাশ হোক, তার দ্বারা যেমন তোমরা এমপ্লয়েড হবে সেটাও না, সমাজও এটার দ্বারা একটা সেবা পাচ্ছে। বর্তমান কঠিন সময়ে আমরা দেখছি যে স্বাস্থ্য কী হারে অপ্রতুল, চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে। সেই জায়গায় চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া, চিকিৎসার নামে বহু প্রতারণাও চলছে। সেই জায়গা থেকে মানুষ হিউম্যানিটিকে, মানবতাকে রক্ষা করতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যারা এটা শিখছি, তাদের সমস্যা থাকলে সেটাকে আমাদের সাপোর্ট করতে হবে। একে অপরকে যদি আমরা সাপোর্ট করি, একে অপরের পাশে দাঁড়াই, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আর আমরা জানি যে বিজয়ীরা সমস্ত সমস্যার সমাধান খুঁজে নেয়, আর পরাজিতরা সমস্ত সমাধানের পিছনে সমস্যা খুঁজে। আমি আশা করব সবাই বিজয়ী হওয়ার জন্য এটা শিখছো, ঠিক আছে। শিক্ষক দিবসে শিক্ষকদের পক্ষ থেকে সকলকে আমাদের আশীর্বাদ রইল। সবাই ভালো থাকো। হ্যাঁ, শুভরাত্রি।